বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। কাজী সাহেব বিরক্তি নিয়ে বসে আছেন সে কখন থেকে। বর উপস্থিত থাকলেও কোণে নেই। সকলের কানে খবরটা ছড়িয়ে পড়ল তড়িৎ গতিকে। লজ্জায় চোখ তুলতে পারছেন না চৌধুরী পরিবার। বরের পরিবার খুব ঝামেলা করছে চৌধুরী পরিবারের সাথে। অন্যদিকে ফারাকেও পাওয়া যাচ্ছে না। সবাই ধরে নিয়েছে ফারার এই বিয়েতে মত নেই, তাই ওয়াশরুমের কথা বলে সুযোগ বুঝে পালিয়েছে। কিন্তু আফরোজা চৌধুরী বারবার বলছেন ওনার মেয়ে ওয়াশরুমে গেছে, ওখান থেকে হয়তো কিডন্যাপ হয়েছে, তাদের মেয়ে পালায়নি, তাদের মেয়ে এমন না। কিন্তু ওনার কোনো কথাই কেউ আমলে নিল না। এছাড়াও সিসিটিভির ফুটেজ চেক করেও ফারাকে কনভেনশন সেন্টারের বাইরে যেতে দেখা যায়নি। মেহরাব নির্বিকার হয়ে বসে আছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। অবস্থা কলহ বিবাদে পুরোদস্তুর জমে উঠেছে পাত্রপাত্রীর পরিবারের সাথে। রায়লান নিজেকে ধাতস্থ করে সবার উদ্দেশ্যে বলল, একজন পালিয়েছে তাতে কি? মেহরাবের বাবা ডক্টর মুফিদুল ইসলাম শক্ত গলায় বললেন, কি বলতে চাও? মানুষটা আবার ভীষণ রাগচটা, যাই বলেন তাই করে থারেন। রায়হান বলল, আঙ্কেল মাথা ঠান্ডা করুন, এটা বিয়ে শাদির ব্যাপার। ভালোই হয়েছে ফারা পালিয়েছে। যদি বিয়ের পর পালাতো তাহলে কি হতো একবার ভাবুন। শুধু যে মেয়েদের গায়ে কলঙ্ক লাগে তা নয়, ছেলেদের গায়েও কলঙ্ক লাগে। ঠিক তেমনি মেহরানের জীবনেও কলঙ্কের দাগ লেগে যেত এই বিয়েটা হলে। এখন এই সব বলার মানে কি? আঙ্কেল, ফারার পরিবর্তে ফাল্গুনি আছে, ওকেই না হয় মেহরাবের বউ করে নিয়ে যান। ব্যাস, প্রবলেম সলভ। মান সম্মান কলঙ্ক সবই রক্ষা পাবে। রায়হানের কথায় গোটা মজলিসে গুঞ্জন শোনা গেল। মুফিদুল ইসলাম ভাবুক হলেন। ফাল্গুনিকে বেশ কয়েকবার দেখেছেন তিনি, কেবল খারাপ নয়, ভালোই। দুজনকে তেমন একটা আলাদা করা যাবে না। ফারা চুপচাপ আর ফাল্গুনি চটপটে, এটাই পার্থক্য। মুফিদুল ইসলামকে গম্ভীর হয়ে থাকতে দেখে রায়হান বাঁকা হাসল ব্রেন ওয়াশ করতে পেরে। রায়হান শস্যব্যস্ত হয়ে বলল, এত ভাবার কি আছে আঙ্কেল? উনি রায়হানের দিকে তাকাতেই বলল, বিয়ে করতে সে বর খালি হাতে ফেরত যাওয়া উচিত নয় আঙ্কেল, এটা প্রায় মুরব্বীরা বলেন। তাই বলছি, মান সম্মান আর অমঙ্গল ঠেকাতে ফারার বোন ফাল্গুনিকেই বরং মেহরাবের বউ করে নিয়ে যান, এটাই ভালো হবে আমার মতে। আর ফাল্গুনি ফারার থেকেও খারাপ না, দুজনেই প্রায় সেম, কাছাকাছি। আসেন সাহেব আর আফতাব সাহেবকে বললেন, আঙ্কেল আপনারা কি আমার সিদ্ধান্তে রাজি? একবার ভেবে দেখুন। আর মেহরাব কেমন ছেলে তা তো আপনারা জানেনই। আপনাদের ছেলে আদিত্য আর ভাড়াবিও জানে, আমার বন্ধু বলে বলছি না। ওনারা দোনোমনো করলেন। মেয়ের জন্য কোটি টাকা খরচা করে বিয়ের আয়োজন করেছেন, অথচ মেয়ে মাথা কাটল। এখন ছোট মেয়েকে দিয়েই এটা সংশোধন করতে হবে। আদিত্য বলল, এত সিদ্ধান্তের কি আছে? ফারা যেহেতু নেই, সেহেতু ফাল্গুনির সাথেই মেহরাবের বিয়েটা হয়ে যাক। আর ফারার জন্যই যেহেতু আমার বন্ধু অপদস্থ হয়েছে, সেহেতু ফাল্গুনিকে ওর সাথে বিয়ে দেব। ব্যাস, কথা এখানেই এনাফ। আদিত্যের কথার ওপরে আর কেউ কিছু বলতে পারল না। ফারাবিও সাই দিল তাতে। রায়হান স্বস্তির শ্বাস ফেলে মেহরাবের কাছে গিয়ে বলল, দোস্ত, তোর কোনো সমস্যা আছে এই সিদ্ধান্ত নিয়ে? মেহরাব কিছু বলতে পারল না, বেচারা শকের মধ্যে আছে। রায়হান মেহরাবের কানের কাছে মুখ নিয়ে বলল, মন যেখানে শান্তি অনুভব করে সেই জিনিসটাকেই গ্রহণ করে নেওয়া উচিত। কারণ সবকিছু সহজে পাওয়া গেলেও মানসিক প্রশান্তির সন্ধান খুব সহজে মেলে না দোস্ত। মেহরাব ঘেমে নেই কেঁপে উঠল, কম্পিত গলায় বলল, তুই কিছু করেছিস ফারাকে? রায়হান রহস্যময় হাসল, বলল, তাড়াতাড়ি বিয়েটা করে নে গাধা, পরে কিন্তু সব ডিসমিস হয়ে যাবে। আদিত্য জানে না? তাহলে ওকে জানানোর প্রয়োজন নেই। যদি ফারাকে নিয়ে কোনো সমস্যা হয়? বেশি কথা না বলে আগে বিয়েটা শেষ কর, পরেরটা পরে দেখা যাবে, নয়তো মাথায় চাটি খাবি। আর আদিত্যকে নিয়ে ভাবিস না, ও ঠিকই ওর বিষয়টা সামলে নিতে পারবে। মেহরাব আর কথা বাড়াতে পারল না, তবু মনটা কেমন যেন করছে, অশান্তি লাগছে নিজের জন্য আরেক বন্ধুর বিপদ ডেকে আনাতে। রায়হানেরও সেম অবস্থা, তবু তার আত্মবিশ্বাস আদিত্য ঠিক সামলে নিতে পারবে সবকিছু। ফাল্গুনি ভাবতেও পারেনি অন্তিম মুহূর্তে মিরাক্কেল কিছু হবে। এই যেন মেঘ না চাইতেই বৃষ্টি। মেহরাবকে বিয়ে করতে বললে ফাল্গুনির কোনো বক্তব্য পাওয়া গেল না,
নীরবতাকেই সম্মতি হিসেবে ধরে নিল সবাই। অতপর মুক্ত পাখি বন্দী হতে চলেছে বিয়ে নামক খাঁচায়। ফাল্গুনীর জন্য খুব দ্রুত বিয়ের ভারী সাজসজ্জার আয়োজন করে ফেলল রায়হান আর আদিত্য। বিউটিশিয়ানরা দ্রুত খুব সুন্দর করে লাল টুকটুকে লেহেঙ্গা পরিয়ে দিল ফাল্গুনীকে। লেহেঙ্গাটা ভীষণ ভারী, গায়ে জড়াতেই অনুভব হলো ফাল্গুনীর। এই ভার একটা সংসারের, অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার। এমন ভাবনা চঞ্চলবতী ফাল্গুনীর মাথায় আগে কখনো আসেনি। ফাল্গুনীকে দ্রুত বধূ সাজে সজ্জিত করে স্টেজে নিয়ে এলো সবাই। অতপর 3 কবুলের মাধ্যমেই বিয়ে হয়ে গেল বর মুজাম্মেল ইসলাম মেহরাব আর কনে ফারদিন ফাল্গুনী চৌধুরীর। বিদায়ের ঘণ্টা বাজতেই ফাল্গুনী তার বাবা মা সহ একে একে সবাইকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করল প্রাণপ্রিয় আরও 3 বান্ধবীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সত্যি বলতে পরিবারের মারা ত্যাগ করে অন্যের ঘরে যাওয়ার অনুভূতিটা একমাত্র মেয়েরাই ভালো জানে, তাই তো অমন কান্নাকাটি করছে। ফুলে ফুলে সুসজ্জিত বাসর ঘরে বধূ সেজে বসে আছে ফাল্গুনী। অদিতি, নন্দিনী আর তানভিও এসেছিল ওর সাথে। ওরা এতক্ষণ ফাল্গুনীর সাথে দুষ্টুমি করছিল মেহরাবকে নিয়ে। বেচারি ফাল্গুনী লজ্জায় লাল নীল হয়ে গিয়েছিল ওদের ঠোঁট কাটা কথাবার্তায়। এদিকে রাত হয়ে গেলেও মেহরাবের আসার কোনো নাম নাই। ফাল্গুনী ভেতরে ভেতরে ভীষণ ভয় পাচ্ছে। মেহরাবকে তার পছন্দ হলেও মেহরাব তাকে পছন্দ করে কিনা সেটা ফাল্গুনী আদেও জানে না, তাই ভীত সন্ত্রস্ত হয়ে পরিহিত লেহেঙ্গা খামচে ধরে বসে আছে। মেহরাবের কথা শুনতেই ওরা 3 জনে ফাল্গুনীকে অভয় দিয়ে বেরিয়ে এলো বাসর ঘর থেকে। ওদেরকে বের হয়ে আসতে দেখে রায়হান মেহরাবের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, ছেলেরা বিয়ে করলে বোবা হয়ে যেতে হয়, মুখ খুললেই বিপদ। মা বলে বিয়ে করে পাল্টে গেছিস, বউ বলবে তুমি আগের মতো নাই। সো সাবধান দোস্ত। আর শুন, আজকালকার মেয়েরাও যা জঙ্গি, মুখ থেকে কিছু বেরোবার আগেই দা বুটি খুন্তি ছুরি নিয়ে ছুটবে। সো বি কেয়ারফুলি দোস্ত। তোর বাসর ঘরের মাগফিরাত কামনা করি। মেহরাবের উপর দিয়ে যে কথাগুলো অদিতিকে উদ্দেশ্য করে বলেছে সেটা অদিতি বুঝতে পারল, তবে আদিত্য আর ফারাভিকে ওদের সাথে দেখে কিছু বলল না, নয়তো আজ রায়হানের খবর ছিল। অদিতি তপ্ত দৃষ্টিপাত করে চলে গেল। রায়হান পাত্তা দিল না। তানভীর দিকে চোখ পড়তে ফারাভি বলল, ঠিক বলছো ভাইয়া, আজকাল জঙ্গিমের অভাব নেই চারপাশে, কিছু না বললেও গায়ের উপর যেচে পড়ে হামলা করতে আসে। তানভি যাওয়ার সময় বলল, আলকাতরা ড্রামের মাথায় সব শুকনো গোবর। ফারাবি দাঁত মুখ খিচিয়ে তাকিয়ে রইল। আবারও সেই আলকাতরা ড্রাম কোথায়? তার গায়ে তো কোনো আলকাতরা নেই। নন্দিনী হাসতে হাসতে বলল, এই তুই এটা কি নাম রেখেছিস ফারাবি ভাইয়ার? মান সম্মান সব তো গেল। ঠিক নামই রেখেছি, দেখতে পুরাই পাতিলের তলার মতো, আবার এই তানভিকে কি নাকি মুড দেখায়। তুই আর ভালো নাম পেলি না তানভি? ভালো নাম পাবো কোত্থেকে বল? মুডি বয়ের চেহারার সাথে যেই নামটা ম্যাচ করেছে সেটাই রেখেছি। আর শুন, যেই নামটা রাখলাম সেই নামটারও অসম্মান হচ্ছে। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। অদিতি বলল, তোর কপালে আছে এই আলকাতরা ড্রামটা। আর খেদে কাজ নেই তো, আলকাতরা ড্রাম থেকে কবে আবার তেলের ড্রাম হয়ে যায়। দেখিস, ন্যাড়া বেলতলায় একবারই যায়। মোটেও না, ন্যাড়া বেলের লোভে বারবার বেলতলায় যায়। পছন্দের মানুষটার কণ্ঠ শুনতেই হৃদয় শীতল হয়ে এলো ফাল্গুনীর। হঠাৎ করেই তড়িৎ বেগে হৃৎস্পন্দন বেড়ে গেল তার। কেমন জানি শান্তি লাগছে, আবার অস্থির অস্থিরও লাগছে। এর থেকে সুন্দর ব্যাপার আর কিছুতেই বোধহয় হয় না। বাসর ঘরে প্রবেশ করতেই মেহরাবকে দেখে ফাল্গুনী নড়ে চড়ে বসল। বধূ সেজে বসে থাকা ফাল্গুনীর দিকে এক পলক তাকিয়ে মেহরাব ডোর লক করে বেডের দিকে এগিয়ে যেতেই ফাল্গুনী বেড থেকে নেমে মেহরাবকে সালাম করল। মেহরাব থমকে দাঁড়িয়ে রইল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। ফাল্গুনী সালাম দিয়ে ওইভাবেই দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। মেহরাব ফাল্গুনীর দিকে তাকালো। লাল টুকটুকে বিয়ের ভারী সাজে দারুণ লাগছে প্রেয়সীকে। এমনিতেও মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে। কে জানতো আজ এমন মিরাকেল টাইপ কিছু হয়ে মেয়েটাই তার জীবনের সাথে জুড়ে যাবে।
এ যেন অবিশ্বাস্য। মেহরাব বুকের বাঁ পাশে হাত রেখে সন্তোষের শ্বাস ফেলল। আকস্মিক এক হাতে ফাল্গুনিকে কাছে টেনে আনল মেহরাব। ফাল্গুনি ভড়কে গেল, সারা শরীরে কম্পন শুরু হলো। মেহরাব মুখের উপর থেকে দোপাট্টা সরিয়ে ফাল্গুনির মুখ কাঞ্জলায় তুলে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মেদুর মুখমণ্ডলখানি স্নিগ্ধ লাগলেও ভয়ার্ত লাগছে। মেহরাব মুচকি হাসল। এই মেয়েটাকেই সে মোনাজাতে চেয়েছে তার জীবন সঙ্গিনী হিসেবে। অন্তিম সময়ে প্রভু কবুল করেছে তার হৃদয় থেকে নির্গত হওয়া খাস দোয়াখানি। ফাল্গুনির মুখের উপর ফু দিয়ে বেরিয়ে আসা বেবিহারগুলো উড়িয়ে দিল। ফাল্গুনি কেঁপে উঠল। মেহরাব গম্ভীর স্বরে বলল, তুমি ভয় পাচ্ছ আমাকে? ফাল্গুনি চুপজোড়া মেলল। মেহরাবের দৃষ্টির সাথে সন্ধি করতেই ফাল্গুনি ফের কেঁপে উঠল। মেহরাব মৃদু হাসল। ফাল্গুনি মোহাভীষ্ট নয়নে তাকিয়ে রইল। মেহরাবের সহজ সরলতায় সে কবেই প্রেমে পড়ে হাবুডুবু খেয়েছে, অথচ কেউই বুঝতেই পারল না সেই মানুষটা এখন তার ব্যক্তিগত একজন মানুষ হয়ে গেছে 3 কবুলের মাধ্যমে। সেই মানুষটা তার এত কাছে, ফাল্গুনির যেন বিশ্বাসই হচ্ছে না। মেহরাব বলল, তুমি মেঘ ফুলের মতো খুব সুন্দর ফাল্গুনি ফুল। ফাল্গুনি কেঁপে কেঁপে উঠল। এমনটা সে কখনো আশা করেনি। তাছাড়া এমন একজন ফাল্গুনি ফুল বলে ডাকার মানুষও সে চেয়েছিল, আর আজ যেন সব স্বপ্ন। কিন্তু সে মেহরাবের কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে একটা ভ্রমের মধ্যে আছে। এত কিছু হওয়ার পরেও মেহরাব এত শান্ত কিভাবে? মেহরাব ফাল্গুনিকে একদম নিজের কাছে নিয়ে এলো। তাদের দূরত্ব নিঃশ্বাস অবধি। মেহরাব বলল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না মেঘফুল। বিয়েটা যেহেতু আমাদের হয়েই গেছে, সেহেতু মানিয়ে নেওয়া প্রয়োজন। তুমি কি বলো? ফাল্গুনি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল। মেহরাব ফাল্গুনির চিবুক তুলে বলল, আমি তোমাকে অনেকগুলো বছর আগ থেকে ভালোবাসি ফাল্গুনি। তুমি কি আমাকে ভালোবাসো? ফাল্গুনি কথা বলতে পারল না। তার কেমন যেন রোমাঞ্চ করার অদ্ভুত লাগছে মুহূর্তটা। ভালোবাসি কথাটা শুনতে এক আশ্চর্য মিশ্র অনুভূতির শিহরণ তার হৃৎপুণ্ডের মাঝ বদাবর দিয়ে বয়ে গেল সুরপিল গতিতে। ফাল্গুনি স্বপ্নেও ভাবতে পারেনি তার জন্য আজ পরপর এতগুলো সারপ্রাইজ অপেক্ষা করবে। মুহূর্তে ফাল্গুনি দুচোখ বুজে ফেলল। ভাবতে লাগল, জীবনের এত বাঘ কেন? বাঘগুলো এত কুণ্টকা কিন্ন কেন? কখনো বা এত মসৃণ কেন? কেন এমন? হঠাৎই সে ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়ল মেহরাবের বুকে। মেহরাব মৃদু হেসে আকস্মিক পাঁজা কোলে তুলে নিল ফাল্গুনিকে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বেডের উপর শুয়ে দিয়ে লাইট অফ করে নিজেও ফাল্গুনির পাশে শুয়ে ফাল্গুনিকে টেনে নিল বুকের মধ্যে। লেপ্টে ধরল নিবিড় আলিঙ্গনে। ঘন ভারী উষ্ণ নিঃশ্বাসগুলো গাঢ় হতে লাগলো একে অপরের। মেহরাব আস্তে আস্তে দোপাট্টা খুলে চুলগুলো ছেড়ে দিল। ফাল্গুনি নিস্তেজ হয়ে রইল মেহরাবের বুকে। মেহরাব প্রিয়সীর কপালে, গালে, চোখের পাতায় কোমল চুমু খেতেই ফাল্গুনি কেঁপে কেঁপে উঠল। প্রথম কোনো পুরুষ থেকে পাওয়া প্রথম স্পর্শে ফাল্গুনির দেহে কম্পন বেড়ে গেল। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত এবং ভালোবাসার মানুষ। ভাবতেই হুট করে মনের আঙিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল। মেহরাব বলল, মেঘফুল, তোমারই একলা জীবনের ভারটা বহন করার পূর্ণ অধিকারটুকু চাই। তোমাকে এক জীবন ভালোবাসতে চাই, তোমাকে যত্ন করতে চাই হৃদয়ের সবটুকু দিয়ে। হবে আমার সঙ্গী? ফাল্গুনি খামচে ধরল মেহরাবের বুকের দিকটায়। মেহরাব মৃদু হাসল। এই সহজ সরল মানুষটার ভেতরে যে এত ভালোবাসা, আস্ত একটা ভালোবাসার সমুদ্র ফাল্গুনি এর পূর্বে কখনো উপলব্ধি করতে পারেনি। ফাল্গুনির নিঃশ্বাস গাঢ় হয়ে এলো। মেহরাব ফের বলল, কেবল তোমায় যত্ন করব, আমার হৃদয়টাকে সারাবেলা সুগন্ধিতে মাতিয়ে রাখা জুই, কামিনী, বেলিফুল গাছটার মতো। আমি তোমার সম্মতির অপেক্ষার প্রহর গণব দীর্ঘদিন মেঘফুল। বলো, আমার সঙ্গী হবে? আমার হৃদয় রাজকুমারী মেঘফুল হবে? আজকের এই স্মৃতিময়ী পবিত্র রজনীতে কথা দাও আমাকে মেঘফুল। ফাল্গুনির সারা শরীরে কাঁপন ছড়িয়ে পড়ল দ্বিগুণ বেগে। তার জীবনের খেলাঘরের ছকগুলো দাবার গুটির মতো এভাবে পাল্টে গেল কিভাবে যেন ফাল্গুনি জানে না। কি করে ফিরিয়ে দেবে সে এই সহজ সরল মানুষটাকে? ভেবেই দিশেহারা মানবী। হৃদয় কোষাগারে যেই মানুষটাকে দেখা মাত্রই তার জন্য আজন্ম ভালোবাসার সৃষ্টি হয়ে তোলা রইল হৃদ সিন্ধুকে, যেই মানুষটাকে শুরু থেকেই ভালো লাগতো তার সহজ সরলতায়, তাহলে কি করে সে ফিরিয়ে দেবে তার এই আর্জি?
সঙ্গী হওয়ার মর্জিখানি, হৃদয়ে রাজকুমারী মেঘফুল হওয়ার আকুতি। মানুষটার সান্নিধ্য পাওয়ার জন্য ফাল্গুনির বুকটা খাঁ খাঁ করছে নীরহারা গাংচিলের মতো। উন্মনা হয়ে আছে মানুষটার প্রণয়ের জলসাঘরের অতলান্তে ডুবে যাওয়ার জন্য। শূন্যটারা পরিপূর্ণতা রূপ নিতে দলে দলে ভিড় করছে আকিকোণ বেয়ে। টুপ টুপ করে গড়িয়ে পড়ল অশ্রুজল। এই অশ্রুর সুখের, কারো সঙ্গী হওয়ার প্রস্তাবের, ফাল্গুনী ফুল থেকে মেঘফুল হওয়ার আহ্বানে, ভালোবাসার মানুষটাকে একান্ত নিজের করে পাওয়ার। নীরব নিস্তব্ধ রজনী, অন্তরিক্ষে দোদল্যমান চাঁদের সৌন্দর্য ছুঁইয়ে ছুঁইয়ে পড়ছে মেদিনীতে। শীতল হাওয়া বইছে, পর্দাগুলো দুলছে, শিউলি বেলি আর হাসনাহেনার সুগন্ধি ছড়িয়ে পড়েছে বাতাবরণে। মেহেরাবদের বাসা থেকে নন্দিনী ফিরল বেশ কিছুক্ষণ পূর্বে। এসেই ফ্রেশ না হয়ে লম্বা হয়ে শুইয়ে পড়ল নরম তুলতুলে বিছানার ওপর। তার এখন কিছুতেই ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ দুচোখ বুজে পড়ে রইল। হঠাৎ প্রিয় মানুষটার কথা মনে পড়তেই আনমনে হেসে উঠল। দুচোখ খুলে হঠাৎ হাত দুটো ওপরে তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। কাল সন্ধ্যায় হেনা আর্টিস্ট খুব নিখুঁত ডিজাইন করে তার দুহাতের কবজি পর্যন্ত মেহেদি পরিয়ে দিয়েছিল। হাতের মাঝখানটায় কায়দা করে খুব নিখুঁতভাবে তার এবং প্রিয় মানুষটার নামও লিখেছে। অথচ নন্দিনী অন্যমনস্ক থাকায় টের পেল না কিছুই। কেমন রং হয়েছে সেটাও কাল থেকে আজ অবধি খেয়াল করা হয়ে ওঠেনি তার। কাল রাত থেকে তো এই মুহূর্ত অবধি খুবই ব্যস্ত ছিল সে। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় গাল দুটো গরম হয়ে রক্তিমাভা ছড়িয়ে পড়ল। দুহাত উল্টে পাল্টে দেখতে লাগল কি সুন্দর গাঢ় রং হয়েছে। হঠাৎ ব্যালকনিতে কিছু একটা পড়ার শব্দ হতেই নন্দিনী চমকে উঠল। বিছানা থেকে উঠে ব্যালকনিতে আসতেই দেখল একটা টব পড়ে আছে। সেটা তুলতে নিতেই হঠাৎ কেউ একজন পেছন থেকে তার মুখ চেপে কোমর ধরে জড়িয়ে নিল নিজের সাথে। নন্দিনী ছাড়া পাওয়ার জন্য ছটপট করতেই হঠাৎ মানুষটার পুরুষালী বুনো সুবাস তার নাসিকায় পৌঁছতেই নন্দিনী আচমকা শান্ত হয়ে গেল। বিস্ময় নিয়ে ঘাড় ঘোরাতেই দেখল কাঙ্ক্ষিত মানুষটা অনাকাঙ্ক্ষিত সময় উপস্থিত। মুখ ছেড়ে দিতে বিস্ময় নিয়ে বলল, আপনি? ভ্রু নাচিয়ে বলল, তো কাকে ভেবেছ? ভীষণ ভয় পেয়েছিলাম, ভাবলাম কে না কে। নন্দিনীকে বুকে টেনে নিয়ে বলল, এখন ভয় করছে নন্দিনী ফুলের? নন্দিনী দু হাতে আদিত্যকে জড়িয়ে ধরে লোমশ বুকে মাথা রেখে বলল, না। নন্দিনীর দিকে তাকাতেই দেখল এখনো সন্ধ্যার সাজে রয়েছে। দূর থেকে আসা সোডিয়াম বাতির ম্লান মায়াবী আলোয় নন্দিনীকে উজ্জ্বল রঙিন একটা প্রজাপতি মনে হচ্ছে। সেদিকে মোহমুগ্ধ হয়ে চেয়ে আদিত্য বলল, তা এখনো ফ্রেশ হওনি যে? এই তো খানিক পূর্বে এলাম, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হব। আলসেমি লাগছে খুব। নাকি এখনো বারবি ডলার প্রজাপতির মতো উড়াউড়ি ঘোরাঘুরি আর নাচানাচি শেষ হয়নি? আর একটু উড়াউড়ি করবে নাকি প্রজাপতির মতো? নন্দিনী লাজুক হাসল। আদিত্য বলল, বধূ সেজে আছে যখন, তখন না হয় কাজী ডেকে বিয়েটা করে বাসরটাও সেরে ফেলি, তারপর না হয় দুজনে একসাথে ফ্রেশ হব। কি বলো? আমিও কিন্তু এখনো ফ্রেশ হয়নি। নন্দিনী মাথা নিচু করে বলল, আপনি সত্যিই নির্লজ্জ। প্রজাপতির মতো উড়াউড়ি করা সুন্দর একটা বারবিডল চোখের সামনে ঘুরঘুর করলে নির্লজ্জ না হয়ে উপায় আছে? শুনতেই রক্তিমাভা ছড়িয়ে পড়ল দু গালে। আদিত্য সেদিকে তাকিয়ে বলল, এভাবে কথায় কথায় লাল হয়ে গেলে তোমারই বিপদ নন্দিনী ফুল। একবার অ্যালার্ট করেছি না তোমার ওই স্পেশাল রেড অ্যাডিকশনের কথা? নন্দিনীর শ্বাস আটকে রইল। কথাগুলো বলেই আদিত্য গ্রিল থেকে এক থোকা মধুমালতি ছিঁড়ে নন্দিনীর বাম কানে গুজে দিল। এক পলক তাকিয়ে আকস্মিক নন্দিনীকে পাজা কোলে তুলতেই নন্দিনী মৃদু চিৎকার করে বলল, কি করছেন? বধূ সেজে আছো যখন, তখন না হয় বাসরটা সেরে ফেলি। কি বলো? আবার তোমার স্পেশাল রেড অ্যাডিকশনও ইঙ্গিত দিচ্ছে আমায়। এটা ব্রাইডাল পার্টি সাজ, বধূ সাজ না। যে যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না। আমি খুবই অধৈর্য মানুষ নন্দিনী ফুল, বিশেষ করে পাওয়া নেওয়ার ব্যাপারে। জানোই তো আমি কিন্তু সাধু সন্ন্যাসী নই। নন্দিনী দু হাতে গলা জড়িয়ে ধরে লজ্জায় মুখ লুকালো আদিত্যের বুকে। আদিত্য নন্দিনীকে বেডের ওপর সন্তপর্ণে শুইয়ে দিয়ে
ঠোঁটে চুমু খাওয়ার জন্য ঝুঁকতেই নন্দিনীর 2 হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলল। আদিত্য হাত সরিয়ে নিতেই হঠাৎ তার চোখে দৃশ্যমান হলো নন্দিনীর লাল টুকটুকে মেহেদি রাঙানো হাত জোড়া। ঝুঁকা অবস্থায় হাতের ওপর চুমু খেয়ে টেনে নিয়ে বলল, বাহ, খুব সুন্দর লাগছে, ভালো রং হয়েছে দেখছি। নন্দিনী খুশিতেই ঝিলমিল করে বলল, আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম আদিত্য। ওহ, কিন্তু আমার বিরক্ত লাগে বলে মেহেদি দিয়ে বেশিক্ষণ রাখি না, তাই কখনো এত রং ধরে না। এই জন্যই আমার দাদি যান, নান্নুজি, আম্মু আর আমার আম্মারা খুব করে বকেন। আদিত্য হাতগুলো অধরে ছুঁয়ে গলায় মাদকতা ঢেলে বলল, কেন বকেন আমার নন্দিনী ফুলকে? আমার নন্দিনী ফুল তো নন্দিনী ফুলের থেকে অনেক অনেক বেশি সুন্দর। প্রজাপতি মধু খেতে এসেও আমার নন্দিনী ফুলের কাছে হার মেনে যায় লজ্জায়। নন্দিনী কোনো কিছু না ভেবেই বলল, ওনারা বলেন যাদের হাতে মেহেদির রং গাঢ় হয় না তাদের বর আদর করে না, তাই মেহেদি দিয়ে রং গাঢ় হওয়া অবধি রাখতে হয়। আদিত্য ঘুরে থেকে বলল, ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু এখন তো খুব রং হয়েছে, এখন নিশ্চয়ই বর খুব আদর করবে, তাই না? নন্দিনী ভ্যাবাচাক্কা খেয়ে গোল গোল চোখ করে তাকিয়ে রইল। বুঝতে পারল ভুল সময়, ভুল জায়গায় আর ভুল মানুষের কাছে কথাটা বলে ফেসে গেছে। এখন যদি আদিত্য কিছু করে বসে, এমনিতেও কাল রাতে তাকে কাছে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছিল। নন্দিনী আর ভাবতে পারল না, অমতা অমতা করে বলল, আচ্ছা ছাড়ুন, আমি ফ্রেশ হব। বলেছি না বাসর সেরে দুজনে একসাথে ফ্রেশ হব। নন্দিনী কেঁপে উঠল, তবুও জোর জবরদস্তি করে বলল, আরে অনেক রাত হয়েছে, এখন ফান না পড়ে ছাড়ুন, ফ্রেশ হয়ে ঘুমাবো, খুব ঘুম পেয়েছে আদিত্য। হুম, আদিত্য ছাড়ল না, নন্দিনীকে একদম কাছে টেনে আনলো, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। নন্দিনী আদিত্যের শট খামচে ধরে বলল, আদিত্য প্লিজ ছাড়ুন। কে শোনে কার কথা? স্পর্শগুলো গাঢ় হলো, শিরদাঁড়া বেয়ে সর্পির গতিতে হিমশীতল স্রোত বয়ে যেতে লাগলো বারবার। আদিত্য নন্দিনীর চুলে নাক ডুবিয়ে সুগন্ধি টেনে চুমুখে গলায় ঘাড়ে মুখ গুজে বলল, নান্নুজি, দাদি যান, আমার হবু মন্ত্রী শাশুড়ি মা আর তোমার আম্মারা যেন কি বলেছে, ফের রিপিট করো নন্দিনী ফুল। নন্দিনী আইসের মতো জমে গেল, মুখ ফসকে বলে এখন খেসারত দিতে হচ্ছে। এবার না জানি কোন অঘটন ঘটে। আদিত্যকে স্বাভাবিক লাগছে না, আসার পর থেকে ভারসাম্যহীন মানুষের মতো অস্বাভাবিক আচরণই করে যাচ্ছে। যদিও এর আগে এমনটা কখনোই করেনি, মনে মনে ভাবল। মদ টদ খায়নি তো আবার, না হলে এমনটা করছে কেন? কিন্তু নন্দিনী এখনই ইনভলভ হতে চায় না, সে আরেকটু সময় চায়। আদিত্যকে সরিয়ে দেবার চেষ্টা করে কম্পিত গলায় বলল, আদিত্য সরুন প্লিজ। মনেই হয় না আদিত্য নিজের মধ্যে আছে, আর না কোনো কথা কানে তুলছে। ঘাড়ে মুখ গুজে চুমু খেয়ে বলল, আপনার দাদি যান, নান্নুজি এবং আমার হবু মন্ত্রী শাশুড়ি মা আর তোমার আম্মারা যেন কি বলেছে, বলবেন তাদের নাত জামাই সময় হলেই বুঝিয়ে দেবে তাদের নাতনিকে কতটা আদর করতে পারে, আর তাদের নাতনিটা রাজি থাকলে এখনই আদরের ডেমো দেখাতে পারি। ইভেন এখনই আদরের ডেমো দেখাতে চাইছি, কিন্তু তাদের নাতনিটা নিতে চাইছে না, কি করি বলুন তো? বলেই গায়ের শার্টটা খুলে ফেলল। মুহূর্তেই আদিত্যের ফর্সা লোমশযুক্ত প্রশস্ত বুকটাখানি দেখতেই নন্দিনী দুর্বল হয়ে পড়ল। হঠাৎ কেমন যেন নেশা ধরে গেল। মানুষটার হাতে পায়ে অজস্র লোমে ভর্তি, যা দৃষ্টিগোচর হতেই নন্দিনীর ভেতরকার সত্তাকে বেসামাল করে দিচ্ছে বারংবার। নন্দিনী এলোমেলো চুমু খেতে লাগলো আদিত্যের লোমশ বুকে। আদিত্য নন্দিনীর মুখ তুলে আকর্ষিত অধৈর্যটা দখল করে নিল। ঠিক কতক্ষণ এভাবে ছিল জানা নেই যুগলের। হাঁপাতে হাঁপাতে আদিত্য নন্দিনীর লেহেঙ্গার ফিতা খুলতেই নন্দিনী চমকি উঠে বাধা দিয়ে বলল, আদিত্য আজ না, একটু প্লিজ আদিত্য, আমাদের ফার্স্ট নাইট এইভাবে হবে না, আমি চাই একটু স্পেশালভাবে হবে। আদিত্য হতাশ হলো, তবুও আদিত্য বারণ শুনল না। মনে হচ্ছে তার কানে কোনো কথাই পৌঁছালো না। নন্দিনী পড়ল মহা মুশকিলে। কিভাবে বুঝাবে যে সে সুস্থ নেই, মেন্টালি প্রবলেম হয়েছে, কিন্তু মানুষটাও যে কি বেপরোয়া হয়ে উঠেছে। নন্দিনী লাজলজ্জা দমন করে আবারও বলল, আদিত্য আমি অসুস্থ, প্লিজ আজ না। আদিত্য কিছু বলতে নিবে হঠাৎ তার ফোন বেজে উঠল। নন্দিনী জানে যেন পানি এলো,
কিন্তু তাকে অবাক করে দিয়ে আদিত্য কল পিক আপ করল না, বারবার রিং হচ্ছে। একসময় আদিত্য বিরক্তি নিয়ে কল পিক আপ করতেই ওপাশ থেকে কিছু শুনতেই মাথা গরম হয়ে গেল। এক আকাশসম বিরক্তি নিয়ে বলল, এখনই কেন আপদটা সংবাদ শুনতে হলো? আপদটা না পালিয়েছে, আবার কোথা থেকে এলো আপদটা? শান্তি মতো কি রোম্যান্সটাও করতে দেবে না? উফ শিট, ডিসগাস্টিং। বলেই রাগে গজগজ করে সুইচটা অফ করে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। নন্দিনী উঠতে নিতেও উঠতে পারল না। আদিত্যের সমস্ত দেহের ভার তার উপরে। আবার নন্দিনীর দিকে ঝুঁটতেই হঠাৎ নন্দিনীর ডরে করাঘাত হলো। নন্দিনী ঘাবড়ে গিয়ে নিজের উপর থেকে আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে আদিত্য নিজেই বিরক্তি নিয়ে সরে গেল। উদঙ্গায় শার্টটা জড়িয়ে বোতাম ঠিক করে রাগী মুডে মোবাইল নিয়ে বেরিয়ে গেল। আদিত্য যেতেই নন্দিনী হাফ ছেড়ে বাঁচল। এমন বেপরোয়া হওয়ার কারণ নন্দিনী বুঝতে পারল না। কি জানি মেহরাবের বিয়ে উপলক্ষে বন্ধুরা মিলে আবার কিছু খাইয়ে দিয়েছে কিনা, কে জানে। একজন ডক্টর হওয়ার পরেও লোকটা সিগারেট খাওয়ার বদ অভ্যাস রয়েছে। এখন না জানি আবার ওদের ফাঁদে পড়ে কি খেয়ে এসছে আল্লাহই জানেন। বিরক্তির শ্বাস ফেলে নিজেকে গুছিয়ে ডোর খুলতেই দেখল নাহিদা শিকদার গম্ভীর হয়ে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে দাঁড়িয়ে আছেন। নন্দিনী ভয় পেল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আম্মু তুমি? তিনি শক্ত গলায় বললেন, এতক্ষণ কি করছিলে? আর ডোর খুলতে এত দেরি হলো কেন? আসলে একটু শুয়েছিলাম, চোখ লেগে এসেছিল আম্মু। নাহিদা শিকদার বিশ্বাস করলেন না মেয়ের কথা, বরং তীক্ষ্ণ দৃষ্টিপাত করে মেয়েকে আপাদ মস্তক চোখ বুলিয়ে বললেন, মিথ্যা বলছো। নন্দিনী এবার রেগে গিয়ে বলল, আমার সব কথাই তোমার কাছে মিথ্যা বলে মনে হয়, তাই না আম্মু? তাহলে জিজ্ঞেস করো কেন? সে যাই হোক, ড্রেস চেঞ্জ করনি, এখনো মেকআপ রিমুভ করনি, ব্যাপারটা কি? তোমার স্কিনে প্রবলেম হবে না? নন্দিনী কিছু বলল না। তিনি মেয়ের চোখে চোখ রেখে বললেন, আর তোমার বিছানা এমন এলোমেলো কেন? মনে হচ্ছে তোমার বেডের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। রুম থেকেও কেমন একটা ম্যানলি স্মেল পাওয়া যাচ্ছে। নন্দিনী ঘাবড়ে গেল। কিছু শোনার অপেক্ষা না করে বললেন, দ্রুত ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করে আমার রুমে এক্ষুনি আসো। তোমার সাথে ব্রাইডাল জুয়েলারি নিয়ে আর্জেন্ট কথা আছে। বলেই আবারও বেডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। সারা রুমে চোখ বুলাতেই দেখলেন ব্যালকনির ডোর খোলা, পর্দাগুলো দুলছে। নন্দিনী ঘাবড়ে গেল আবারও। তিনি মেয়ের দিকে ফের তীক্ষ্ণ দৃষ্টিপাত করে কিছু একটা বুঝলেন। মেয়ের শরীর থেকেও কেমন একটা ম্যানলি স্মেল আসছে। তিনি চলে গেলেন। এছাড়াও তো সেদিনের পর থেকে তো এখন আর মেয়ের ওপর তেমন একটা বিশ্বাস নেই। চোখে চোখেই রাখেন মেয়েকে, তবুও ওনার চোখকে ফাঁকি দিয়ে মেয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। দ্রুত এই রীতি টানবেন। নব্যযুগ দম্পতির মধুরাতকে আরেকটু মধুরময় করতে শেষ রাতের দিকে মায়াবী চাঁদটার লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। মেঘরাজপুত্রের আহ্বানে বৃষ্টি ঝরল একাধ্রু, আর তাতেই বৃষ্টিসিক্ত জুঁই, কামিনী, বেলি আর হাসনোহেনারা তীব্র সুগন্ধি ছড়িয়ে নুইয়ে পড়ল। বৃষ্টি স্নাত দোলন চাপা আর কাঠালি চাপারাও হিমেল হাওয়ায় তীর করে কেঁপে উঠে তীব্র সুগন্ধি ছড়ালো সমুদয় বাতাবরণ জুড়ে। ফুলেদের মন মাতানো তীব্র সুগন্ধি আর বর্ষণের মৃদু শীতলতায় ভরে উঠল সমগ্র ধরণীময়। আদিত্যের মনোমেজাজ বিক্ষিপ্ত হয়ে রয়েছে দুজনে এতটা কাছাকাছি আসার পরেও সেই বারবার নন্দিনী তাকে গত রাতের মতোই ওইভাবে ফিরিয়ে দেওয়ায়। এবং দ্বিতীয়ত ফারার কারণে রাগে গজগজ করে কাউকে কিছু না বলে বাসার সবাইকে হসপিটালে রেখে বৃষ্টিতে ভিজে ভোররাতেই সে নিজে একাই বাসায় ফিরে এলো। দীর্ঘ সময় ব্যয় করে হট শাওয়ার নিয়ে বিতৃষ্ণ মনে অতৃপ্ত দেহে কমফোর্টার মুড়িয়ে লম্বা একটি ঘুম দিল। নন্দিনীদের বাসা থেকে বেরিয়ে আদিত্য তখন রায়হানকে নিয়ে কনভেনশন সেন্টারে পৌঁছাতেই দেখল সেন্সলেস অবস্থায় একটি মেয়ে একটি রুমে পড়ে আছে। ড্রেস আপ এবং সাজসজ্জাই বলে দিচ্ছে এটা ফারা। ততক্ষণে ফারাবি সহ আহসান সাহেব, আফতাব সাহেবও এসে পৌঁছালেন ঘটনাস্থলে। ফারাকে এই অবস্থায় দেখে ওনারা হসপিটালে ভর্তি করলেন। এর আরও ঘণ্টাখানিক পর ফারার সেন্স ফিরল। আফসানা আফরোজা চৌধুরী কিছু জিজ্ঞেস করলেও ফারা কারুর সাথে কোনো কথা বলল না। সবটা সময় চোখ বুজে রইল। এর পরের দিন খুব স্বাভাবিক ছিল ফারা এবং চৌধুরী পরিবার। সকাল 11টার দিকে হসপিটাল থেকে ফারাকে ডিসচার্জ দিলে বাসায় নিয়ে আসা হয়। এরপর একে একে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা তাকে দেখতে এসে নানান রকমের আজেবাজে কটু মন্তব্য করে খোঁচাতে লাগল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ফারা মানসিকভাবে ভেতর থেকে
আপসেট হয়ে পড়ল। মেহেরাবকে বিয়ে করতে চায়নি, এটা ধ্রুব সত্য। কিন্তু আত্মীয়স্বজন আর পাড়া প্রতিবেশীদের ছি ছি মার্কা কথাবার্তা শুনে ফারা বিপর্যস্ত হয়ে একসময় হাতের শিরা কেটে সুইসাইড অ্যাটেম্প্ট করল। এতে বাসার সবাই ঘাবড়ে গিয়ে ফের দ্রুত হসপিটালাইজড করে ফারাকে। ফারার কৃতকর্মে চিন্তিত হয়ে পড়েন চৌধুরী পরিবারের সবাই। অতপর পরিবারের মান সম্মান এবং ফারার কথা ভেবে আহসান সাহেব সকলের অগোচরে হঠাৎ গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিয়ে নিলেন একাই। আফতাব সাহেবকে এই বিষয়ে জানালে তিনি বললেন, আপনি যা ভালো মনে করেন তাই করুন ভাইজান, এতে আমার কোনো আপত্তি নেই। নিঃসন্দেহে আদিত্য খুব ভালো ছেলে। অতঃপর আহসান সাহেব জরুরিভাবে বাসার সবাইকে ফারার কেবিনে ডেকে পাঠালেন আদিত্যকেও। হসপিটাল থেকে বাবার জরুরি তলব এবং ফারার সুইসাইড অ্যাটেম্প্ট করার খবরটি পেতেই আদিত্য ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করেই বিচলিত হয়ে হসপিটালে এসে ফারার কেবিনে ঢুকতেই চমকে গেল। কেবিনে ফারাবি আর অদিতি বাদে বাসার সকলেই উপস্থিত। পাশে একজন হুজুর বসে কিছু লিখতে ব্যস্ত, সম্ভবত কাজী সাহেব। আদিত্যের মনে সন্দেহর দানা বাঁধল। ছেলের উপস্থিতি টের পেতেই আহসান সাহেব গম্ভীর স্বরে বললেন, এসেছ? জি বাবা। নিজের পাশে চেয়ারের দিকে ইশারা করে বললেন, ধারটার আমি না করে এখানে বসো, তোমার সাথে জরুরি কথা ছিল। আদিত্য বসল না, নিরেট কণ্ঠে বলল, বলুন। আহসান সাহেব লম্বা একটা শ্বাস ফেললেন, ভনিতা না করে বললেন, তোমাকে না জানিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি আদিত্য। আদিত্য কপাল কুঁচকে বলল, কিসের ডিসিশন? আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এবং ফারার খবর নিশ্চয়ই শুনেছ। তাই আমি ডিসিশন নিয়েছি, চৌধুরী পরিবারের মান সম্মান রক্ষার্থে ফারাকে তুমি এই মুহূর্তে বিয়ে করবে, আজ, এক্ষুনি এবং এই মুহূর্তেই। কথাটা শুনতেই আদিত্যের মাথায় যেন বাজ পড়ল। আদিত্য বাবা মা সহ সকলের দিকে এক পলক তাকিয়ে ফারার দিকেও তাকাল। ফারা আধো শোলাম হয়ে মাথা নিচু করে রয়েছে, হাতে ব্যান্ডেজ, শিরাপথে স্যালাইন। দুই পাশে আফসানা এবং আফরোজা চৌধুরী বসে আছেন। আফতাব সাহেবও নির্বিকার হয়ে বসে আছেন ভাইয়ের পাশে। কারো মুখে কোনো শব্দ নেই। আদিত্য নিজেকে সামলে বলল, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে বাবা? ঠিক আছে দেখেই বলছি, তাছাড়া তোমার বয়স এখন ৩৬ প্রায়, বিয়ের বয়স বলা যায় শেষ। যত মেয়ে দেখাচ্ছি কাউকেই তোমার পছন্দ হচ্ছে না। বিয়ে ঠিক করলেও তুমি কোনো কারণ ছাড়াই ক্যান্সেল করে দিচ্ছ। এছাড়াও আমার জানা মতে তোমার কোনো পছন্দ নেই। তাই এবার আমি একাই ডিসিশন নিয়েছি, ফারাকে তুমি বিয়ে করবে আজ, এক্ষুনি এবং এই মুহূর্তেই। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।